সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটি স্মরণ করিয়া ছোট্ট একটি লাইভে আসলাম খুব গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আমার ফেসবুক অ্যান্ড ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার, প্রিয় দেশবাসী, যে যেখান থেকে যখন লাইভটি দেখবেন আপনাদের প্রতি সালাম রইল। মুসলমান যারা আছেন আসসালামু আলাইকুম, যারা হিন্দু আছেন তাদেরকে নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণটানা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে অবগত করতে চাচ্ছি যে আমরা বাংলাদেশে সেই ব্রিটিশ আমল থেকে চাকরিতে কর্মরত আছি। 46,850 জন গ্রাম পুলিশ সদস্য। কালের বিবর্তনে এই দেশের নাম যেমন পরিবর্তন হয়েছে, তেমন গ্রাম পুলিশের নাম পরিবর্তন হয়ে বর্তমান গ্রাম পুলিশ হয়েছে। পূর্বে অন্য অন্য নাম ছিল। তো নামের পরিবর্তন হলেও জীবনমানের কোনো পরিবর্তন হয়নি। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের বেতন মাত্র মাসিক 6,500 টাকা বেতন। আপনারাই বলুন, এই 6,500 টাকা মাসিক বেতনে একটি পরিবার চলতে পারে কিনা, কোনো পরিবার চলতে পারে কিনা, এটা আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে, জাতির কাছে প্রশ্ন রইল। আজকে আমরা সেই 6,500 টাকা বেতন নিয়ে চলতে পারছি না বিদায় আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের ন্যায্য শ্রমের প্রাপ্য মজুরির জন্য আমরা আন্দোলন করে আসছি। আসলে পূর্বে যেই ফ্যাসিস্ট সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, তার কাছে কেউই কোনো কথা বলে লাভ হয়নি। কোনো আন্দোলনকে তিনি তোয়াক্কা করেনি। আন্দোলন করতে গেলেই, ন্যায্য কথা বলতে গেলেই, ন্যায্য দাবি জানাতে গেলেই জেল, জরিমানা, হয়রানি, মামলা, হত্যা, গুম, বিভিন্ন কিছু সেই সময় হয়েছে। আমরা সেই সময় আন্দোলন সংগ্রাম চালিয়েছি, কিন্তু কোনো লাভ আমরা হয়নি। তিনি আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটায়নি। একমাত্র বাংলাদেশে সবচেয়ে অবহেলিত যে মানুষগুলো আছে তারা হচ্ছে 45,870 জন মানুষ। এদের মতো অবহেলার জীবন আর কারোরই নেই। প্রায় গ্রাম পুলিশই এই গ্রাম পুলিশের পোশাকের বাইরে রিক্সা চালাতে হয়, ভ্যান চালাতে হয়, নিম্নমানের কাজ করতে হয়, যেগুলো লজ্জাজনক। সরকারি পোশাক গায়ে লজ্জাজনক একটি কাজ করতে হয়। তো যাই হোক, এই দেশে কোনো গণতান্ত্রিক সরকারই গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন করেনি, গ্রাম পুলিশের কথা ভাবেনি। তাদের পরিবার পরিজন আছে, তাদের কথা কোনো গণতান্ত্রিক সরকার কিন্তু ভাবেনি, কোনো সরকারই ভাবেনি। একমাত্র তত্ত্বাবধায়ক সরকার, সে ভেবেছিল 2008 সালে 45,870 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বল্প বেতন, তাদের ন্যায়সঙ্গত দাবি এবং তাদের প্রাপ্য মজুরি তিনি নির্ধারণ করেছিলেন। তিনি 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয় বেতন স্কেলের একটি চিঠি প্রজ্ঞাপন তিনি জারি করেছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, সেই প্রজ্ঞাপনটি বাস্তবায়ন হওয়ার আগেই বাংলাদেশে নির্বাচিত সরকার আসে, আওয়ামী লীগ সরকার আসে। তার 15 বছরে গ্রাম পুলিশের জীবনমান উন্নয়ন করেনি, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালে যে চিঠিটা আজকে কিছুক্ষণ আগে আমি একটি পোস্টে ছেড়েছি, সেই চিঠিটা কিন্তু কার্যকর করেনি, গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন ঘটায়নি। একমাত্র গ্রাম পুলিশকেই আওয়ামী লীগ সরকার কোণঠাসা করে রেখেছিল। তো সেক্ষেত্রে কোনো নির্বাচিত সরকারই এই গ্রাম পুলিশের দিকে তাকায়নি, আর তাকাবেও না। সরকার যেই গঠন করুক না কেন, সরকার গঠন করলেই তারা 5 বছরের জন্য ক্ষমতা পেয়ে যায়। এই 5 বছরে গ্রাম পুলিশের কিছু করলেও গ্রাম পুলিশে আসে যায় না, না করলেও আসে যায় না। পিছনের দিনগুলো দেখা গিয়েছে কিচ্ছু করেনি গ্রাম পুলিশের জন্য, কোনো নির্বাচিত সরকার করেনি। যেটা করেছে সেটা তত্ত্বাবধায়ক সরকার করেছে। তো আবারও আমরা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি। যাদের জন্য পেয়েছি তারা হচ্ছে আবু সাইদ। আর আমার সাহসী হচ্ছে রংপুরের যে ছাত্র মৃত্যুবরণ করেছে আবু সাইদ, আর যে ছাত্র বাবাগুলো এই দেশে তুখোড় আন্দোলন করে পরিবর্তন এনেছে। ন্যায্য অধিকার, তাদের অধিকারটা ন্যায্য ছিল। লেখাপড়া করে, আমরা লেখাপড়া করব, করার পরে চাকরিতে গেলে কোঠা থাকবে না, সব কোঠা এক মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, কি এক ভাষা ছিল দেশে। তাদের জন্য একটা নৈরাজ্য অবস্থা। তারা সব কোঠাতে চাকরি পেয়ে যাবে, অযোগ্য ব্যক্তিরা যোগ্যতা থাকলেও চলবে, না থাকলেও চলবে, এই কোঠাতে পেয়ে যাবে। আর আমরা মেধা সম্পন্ন হয়ে ভার্সিটিতে লেখাপড়া করে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা চাকরি পাবো না। এই যে তাদের সঠিক ন্যায্য দাবি, সেই দাবি নিয়ে তারা রাজপথে নেমেছিল। আল্লাহ পাকের অশেষ রহমত, তাদের
দাবিটা সঠিক ছিল, ন্যায্য ছিল, যেই কারণে তাদের ন্যায্য দাবি কিন্তু আদায় করতে পেরেছে। তারা কিন্তু শুধু তাদেরকে মুক্তি দেয়নি, তারা আমাদেরকেও মুক্তি দিয়েছে। বাংলাদেশের প্রায় এখন বর্তমান জরিপ করলে 20 কোটি লোক আসবে। এই 20 কোটি মানুষকে এই ছাত্ররা মুক্তি দিয়েছে। আমি স্যালুট জানাচ্ছি সেই ছাত্র বাবাদের, যারা আমাদের ছেলের বয়সী হবে, সেই ছেলেগুলোকে, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের এই কথা বলার সুযোগ তারা করে দিয়েছে। সকলের অধিকার, সম অধিকার ফিরিয়ে দেবে। আমরা সকলেই এখন স্বপ্ন নিয়ে, বাঁচার স্বপ্ন নিয়ে আমরা পথ চলতে পারছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ছাত্র সমাজকে। সেই সাথে যে সকল উপদেষ্টা মহোদয় বর্তমানে দেশের দায়িত্বে আছে, আমি তাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলবো। স্যার, আপনারা প্রধান উপদেষ্টা সহ আমি বলবো, স্যার, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এই বাংলার ইতিহাসে সবচেয়ে অবহেলিত। আপনি একটু খবর নিয়ে দেখেন যে একটা গ্রাম পুলিশের কতটা কষ্টে দিন যাপন করছে। গ্রাম পুলিশ সদস্যরা মনের ভিতর কষ্ট, পেটের মধ্যে ক্ষুধা, মুখের মধ্যে হাসি নিয়ে দিনরাত 24 ঘন্টা দায়িত্ব পালন করে। তারা ইতিপূর্বে বলার সাহস পায়নি। আপনার সরকার গঠন করার পরে তারা এখন বলার সাহস পাচ্ছে, তাদের মনের কথাগুলো বলার সাহস পাচ্ছে। যখন এদেশ থেকে ফ্যাসিস্ট সরকার পতন হলো, সেদিন এটা আপনাকে বলার উদ্দেশ্য, যা সত্য, মনের যা সত্য কথাগুলো, আবেগগুলো, তাই বলা। যে আজকে যেদিন এই দেশ থেকে ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হলো, পতন হলো, সেদিনই 45,870 জন গ্রাম পুলিশের চেয়ে আর কেউ বেশি খুশি হতে পারেনি। আপনি আমার এলাকায় খবর নিয়ে দেখতে পারেন যে আমার ইউনিয়ন পরিষদে আমার চেয়ে নির্যাতিত কেউ ছিল না। আমার চেয়ে নির্যাতিত আমাদের ইউনিয়ন পরিষদে স্যার আমাদেরকে 24 ঘন্টা ডিউটি করানো হয়েছে। গ্রাম পুলিশদেরকে 24 ঘন্টা দিনে রাত্রে গাদার মতো খাটিয়েছে। তখনকার সময়ের যিনি এমপি ছিলেন, তার বোনের জামাই আমার চেয়ারম্যান ছিলেন। কথায় কথায় গ্রাম পুলিশকে লাথি মারতো, গালি দিত, নির্যাতন করত, চাকরি থেকে বের করার হুমকি দিত, মারতো, এগুলো করত। যখন এই সরকারের পতন হলো, সেদিন আমাদের চেয়ে বেশি খুশি বাংলার আর কোনো মানুষ আমার মনে হয় না হতে পেরেছে। যারা রাজনৈতিক দল করে তাদের ব্যাপারটা আলাদা, রাজনৈতিক পরিবর্তনের জন্য তারা খুশি হয়েছে। আর আমরা মনে করেছিলাম যে আমরা মুক্তি পেলাম, আমরা শৃঙ্খলার বন্দি থেকে আমরা মুক্তি পেলাম। তো যাই হোক, 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার আমাদের মুখের দিকে তাকিয়েছিল, আমাদের কথা ভেবেছিল। আমরা আশাবাদী আপনিও আমাদের কথা ভাববেন, আমাদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে আপনি থাকবেন। চলো চলো ঢাকা চলো আমরা ডাক দিয়েছিলাম 8 ডিসেম্বর। সেইটি আপনার সরকার যা ভালো মনে করেছিলেন, আপনারা প্রশাসনিকভাবে আমাদেরকে আটকে দিয়েছিলেন। আমরা 8 তারিখ ঢাকা যাইনি, আমরা স্ব আদেশ পালন করেছি। আমরা আবারও নির্ধারণ করলাম, চলো চলো ঢাকা চলো 11 ডিসেম্বর বাংলাদেশের সকল গ্রাম পুলিশ সদস্যরা আমাদের ন্যায্য দাবিগুলো বর্তমান সরকার প্রধানসহ যারা আছে তাদেরকে জানানোর জন্য আমরা ঢাকা যাব সচিবালয়ের সামনে। আর তার আগেই যদি আপনি মনে করেন যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যে দাবিটা করেছে এটা 100% যৌক্তিক, বর্তমান সময়ে 6,500 টাকা বেতন, এটা অযৌক্তিক একটা বেতন, এটা আসলেই সঠিক না, এটা যদি মনে করেন, তাহলে আপনি আপনার জ্ঞান দিয়ে বিশ্লেষণ করে আমাদের বাঁচার মতো ন্যায়সঙ্গত, যৌক্তিকসঙ্গত বেতন নির্ধারণ করেন। আমরা ঢাকা যাব না, আমাদের ঢাকা যাওয়ার কোনো প্রয়োজন নাই। ঢাকা যেতে গেলেও টাকা লাগবে, ঢাকা যেতে গেলেও টাকা লাগবে, কষ্ট করতে হবে। আমরা ঢাকা যেতে চাই না। আমরা চাই যে আমাদের ঢাকা যাওয়ার আগেই আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা সেটা ব্যবহার করবেন, সেটা প্রয়োগ করে হলেও আপনি 45,870 জন মানুষের ন্যায়সঙ্গত আবদার, অধিকার, এটি আপনার সরকারি প্রতিষ্ঠিত করবে। 2008 সালের সরকার পারেনি সময়ের অভাবে,
আপনি সেটা করবেন। আমরা এখন উদ্বিগ্ন যে আপনার সরকার পরিবর্তন হয়ে দলীয় সরকার আসলে আমাদের এটা আর হবে না স্যার। আমরা এই অবহেলিতই থেকে যাব, আমরা এই অধিকার বঞ্চিতই থেকে যাব। আমাদের মনের ভিতর ভয় যে আপনি থাকা অবস্থায় আমাদের একটা ব্যবস্থা আপনি করবেন। আপনার সরকার যেদিন এই দেশ থেকে নেমে যাবে তার পরের দিন থেকে সেই আগের অবস্থা আমাদের হবে, সেই আগের অবস্থাতে আমরা ফিরে যাব। আমরা আবারও দীর্ঘদিনের একটা, কি বলে, কোন ভাষায় বলবো, আমরা একটা নির্যাতনে পড়ে যাব। আমাদের বউ ছেলে মেয়ে আমরা নিয়ে বাঁচতে পারবো না। তাই আপনার কাছে করজোড় মিনতি করছি, আপনার সরকারের কাছ থেকেই আমরা আমাদের অধিকার আশা করতে পারি, অন্য সরকারের কাছ থেকে পারি না। কারণ তত্ত্বাবধায়ক সরকার সবসময়, অন্তর্বর্তীকালীন সরকার সবসময় সাধারণ মানুষের কথা ভাবে, অধিকার বঞ্চিত মানুষদের কথা ভাবে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু দলীয় সরকার কখনোই সেই চিন্তা করে না। আর বিশেষ করে আমরা ৪৫,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আমাদের চিন্তা দলীয় সরকার কখনোই করেনি। যদি করতো তাহলে আজকে আমাদের বেতন ৬,৫০০ টাকা হতো না। আমরা খুশি হয়েছি আপনাকে সরকার প্রধান হিসেবে পেয়ে। আমরা আপনার হাতকে শক্তিশালী করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের হয়তোবা সেই ক্ষমতা নেই, কিন্তু আমাদের যতটুকু মেধা আছে, যতটুকু শ্রম আছে, সবটুকু দিয়ে আপনার হাতকে আমরা শক্তিশালী করতে চাই। আমাদের ঢাকা যাওয়ার উদ্দেশ্য আপনার বিরুদ্ধে না, আমাদের ঢাকা যাওয়ার উদ্দেশ্য আপনার নজরে আসা, আপনার আমলে আসা, আপনি আমাদের বিষয়গুলো সুপ্রিম পাওয়ার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এর জন্যই আমাদের ঢাকা আসা। অন্য কোনো কিছু যদি কেউ আপনাকে ভেবে থাকেন, সেগুলো ভুল। আমাদের ৬,৫০০ টাকা বেতন, আমরা তো আমাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আমাদের মাথায় সংসার চালানোর চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নেই। আমাদের বাড়ি গাড়ি অট্টালিকা এগুলোর প্রয়োজন নেই স্যার। প্রত্যেকটা মানুষই টাকার পিছে দৌড়ায়, এমন কোনো মানুষ নেই। সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রতিটা মানুষই টাকার পিছনে দৌড়ায়। কেউ টাকার পিছনে দৌড়ায় দিন রাত্রে, বাড়ি গাড়ি অট্টালিকা করার জন্য, টাকার পাহাড় গড়ার জন্য। আবার কেউ বা টাকার পিছে দৌড়ায় তার পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো ডাল ভাত তুলে দেওয়ার জন্য। স্যার, আমরা হাসার জন্য হাসি না, আমরা বর্তমানে বেঁচে থাকার জন্যই আমরা হাসি। আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, 11 তারিখের পূর্বে আপনি আপনার সুপ্রিম পাওয়ার, আপনার সুপ্রিম ক্ষমতা, সেটা দিয়ে ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্যরা সেই ব্রিটিশ আমল থেকেই তারা নির্যাতিত, নিপীড়িত, তারা বঞ্চিত, এই অধিকার বঞ্চিত মানুষগুলোর অধিকার আপনি ফিরিয়ে দিবেন। যদি দেন, আমাদের ঢাকা যাওয়া প্রয়োজন নাই, আমরা ঢাকা যাব না। আমরা আপনার নজরে আসার জন্যই ঢাকা যাব, অন্য কোনো কিছু না। আমাদের আন্দোলন সারা বাংলাদেশ দেখেছে। আমরা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা, কোনোরূপ কোনো ঘটনা আমরা ঘটাইনি। আমাদের মতো শান্তিপূর্ণ আন্দোলন অন্য কারোরই হয়নি, কারোরই না স্যার। আপনি সেগুলো ইতিহাস ঘেঁটে দেখতে পারেন। যাই হোক, আমরা 11 তারিখে ঢাকা আসব, সচিবালয়ের সামনে আসব। আমি সারা বাংলাদেশের ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলবো, আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। এবং 11 তারিখ সকাল 10 ঘটিকার সময়, বুধবার, বাংলাদেশ সচিবালয়ের সামনে সকলে উপস্থিত থাকবেন। আমরা আমাদের মাননীয় উপদেষ্টা তার দৃষ্টি আকর্ষণ করার জন্য। 10 তারিখে নাকি বেতন বৃদ্ধির চিঠি হবে। আলহামদুলিল্লাহ, যদি 10 তারিখে বেতন বৃদ্ধির চিঠি হয়, আমরা ঢাকা যাব না। সুন্দর একটি কমেন্ট করেছেন, যদি বেতন বৃদ্ধির চিঠি হয়েই যায়, আমরা ঢাকা যাব না। আমাদের ঢাকা যাওয়ার কোনো প্রয়োজন নেই তো, আমরা ঢাকা যাব না। তবে স্যার, আমরা আপনার কাছ থেকে আশা করছি, আপনার সরকার পরিবর্তন হলে, নির্বাচিত সরকার আসলে, আমরা স্যার আবারও বেঁচে থেকে মরে যাব। বেঁচে থাকবো কিন্তু মরে যাব স্যার। আপনার সরকারের মাধ্যম দিয়েই আমাদেরকে বাঁচার ব্যবস্থা আপনি করে দিয়ে যান।
তো যাই হোক, যদি এই কয়েকদিনের ভিতরে, কালকের দিনের ভিতরে না হয়, 4 মাস হয়ে গেছে, যুগ্ম সচিব আমাদের কথা দিয়েছিল, 4 মাস হয়ে গেছে। যদি যুগ্ম সচিব যেভাবে কথা দিয়েছিলেন তিনি কথা রাখতেন, তাহলে আমাদের আজকের এই আন্দোলনের পরিকল্পনা আমাদের মাথায় আনতে হতো না। স্থানীয় সরকারের যুগ্ম সচিব মহোদয় যে কথাগুলো দিয়েছিলেন তিনি কথাগুলো রাখেননি, বিদায়ী আজকে আমাদের এই সিদ্ধান্ত আবার নিতে হয়েছে। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যরা ঢাকায় চলে আসব 11ই ডিসেম্বর। কালকের রাত্রেই সকলের রওনা দিতে হবে। সকলেই রওনা দিবেন, কাফনের কাপড় নিয়েই যাব। আমাদের হয় বাঁচার মতো বেতন দেন, না হয় আমাদেরকে মেরে ফেলুন। সাথে করে কাফনের কাপড় নিয়েই যাব। হয় আমাদের অধিকার ফিরিয়ে দিন, আমাদের বাঁচার মতো বেতন দিন, আর না হয় আমাদেরকে মেরে ফেলুন। যেই কাফনের কাপড় নিয়ে যাব সেইটাতেই আপনার টাকাও খরচ করতে হবে না, সেই কাফনের কাপড় দিয়ে লাশটাকে বাড়ি পাঠিয়ে দিবেন। আশা করি গ্রাম পুলিশ সদস্যরা ঘরে বসে থাকবেন না। আমাদের মতো ন্যায়সঙ্গত দাবি এটা আর কারোরই নেই। আপনারা সকলেই ঢাকা চলে আসবেন। শেষবারের মতো আবারও আমি এই দেশ পরিচালনাকারী উপদেষ্টা মহোদয়গণ এবং সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সরকার পরিবর্তন হলে আমাদের ভাগ্যের পরিবর্তন আর ঘটবে না। তাই আমরা আপনার হাত দিয়েই আমাদের ভাগ্যের পরিবর্তন চাচ্ছি। বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় রাখবেন। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল, এবং আপনার সাথে থাকা যারা এই দেশের অন্যান্য উপদেষ্টা দায়িত্ব পালন করছে প্রত্যেকেই ভালো মনের মানুষ। আপনাদের সকলের জন্যই শুভকামনা রইল। আল্লাহ যেন আপনাদেরকে নেক হাত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।